দুরবস্থা হয়, তার যদি অবস্থা হয়, হ্যাঁ, তাহলে মাঝে মাঝে চিন্তা লাগে আমাদের কি অবস্থা হবে, সাধারণ জনগণের কি অবস্থা হবে, তাই না? এই যে এগুলো কোনো রকম আমি কোনো দোষ কিংবা কোনো দল কিংবা কারো কারো দোষ না, কোনো দলের কিংবা কোনো গোষ্ঠীর দোষ বলছি না আমি আবার, হ্যাঁ, বি কেয়ারফুল। এটা কিন্তু আমার শাসনতন্ত্রের কথা বলছি আমি, জাস্ট এটা সে যে দলে শাসন করুক না কেন, হ্যাঁ, সেটা হ্যাঁ। উমাইয়া খানম বলেন, কিছু বলবেন মনে হয়, রেজ হ্যান্ড বলেন। না স্যার, সরি, ভুলে চাপ পড়ছে। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে যেটা বললাম, আইনের শাসন যদি থাকতো, আইনের শাসন যদি হয়, তাহলে কি হবে না, এরকম মানুষকে অহরহ হচ্ছে। আমরা যেটা দেখেছি সেটা আমরা যেটা দেখেছি, ফুটেজ গুলি যেগুলো দেখেছে, বললাম আমি ব্যক্তিগত, আমি অনেকদিন, আমি 4-5 দিন আমি খুবই আপসেট ছিলাম। আমি খুব আমার পরিবারকে আমি বলেছি, হ্যাঁ, এই কথাগুলি, কারণ একটা মানুষ কিভাবে মেরে ফেলা যায়, শুধু আমার চিন্তা ছিল, হ্যাঁ, কেউ কেউ কথা বলবেন না, কেমন, পরিবারের সাথে কথা বলতে হলে, কারোর সাথে কথা বলতে মিট করে এ করে করেন, হ্যাঁ, মিট করে কথা বলেন। হ্যাঁ, তাহলে আমি যেটা বললাম, নো ওয়ান ক্যান বি ডিটেইন, লেখেন নো ওয়ান ক্যান বি ডিটেইন, আমার নোটে আছে কথাগুলি, কেমন, নো ওয়ান ক্যান বি ডিটেইন আনলেস হি ব্রিজ, নো ওয়ান ক্যান বি ডিটেইন, কাউকে আপনি আটকাইতে পারবেন না, বাধা আপনি ধরে নিতে পারবেন না কাউকে। ডিটেইন, ডিটেইন কর, ডিটেনশন, ডিটেনশন থেকে ডিটেইন, নো ওয়ান ক্যান বি ডিটেইন, কেমন, নো ওয়ান ক্যান বি ডিটেইনড। স্যার এটা কোনটার উদাহরণ স্যার? এটা আমি ওই যে বললাম, রুল অফ লতে, রুল অফ লর আরেকটা 3টা বিষয়, একটা হচ্ছে ইকুয়ালিটি, একটা সুপ্রিমেসি, একটা হচ্ছে ফেয়ার ট্রায়াল। ফেয়ার ট্রায়ালে পড়াচ্ছি এটা, কেমন, এভরিওয়ান উইল বি ট্রায়াল, কি হবে, ফেয়ারলি, তার ট্রায়ালটা কি হবে, ফেয়ার ট্রায়াল হবে। শুধু হ্যালো, প্লিজ, ভালো না লাগলে আপনি চলে যান, আপনি যার সাউন্ড আসছে তার ক্লাস প্রয়োজন না হলে আপনার চলে যেতে হবে। আমি কিন্তু আপনারা আগের বছরের ছেলেপিলেদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন, আমি ক্লাসে কিন্তু সুবিধাটা দিই, যারা আমার ক্লাস এনজয় করবেন না তারা হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রাইজ করে, হ্যাঁ, হাত উঠাবেন, আমি বললাম ঠিক আছে, বেড়ে যান বারান্দা গিয়ে আরেকজনের সাথে আড্ডা দেন গা, কেমন। আপনারা যদি এখন তো অনলাইনে, এখনো তো বাবা ক্লাস নিতে অনেক কষ্ট হয়, এই যে মনে করেন একজন এতে আছেন, আপনারা আর কাছে আছি আমি, এখান থেকে আপনাদেরকে এটা বুঝাইয়া, একটা জিনিস বুঝাইয়া অনেকভাবে, যেমন আমার যদি মনে করেন ওইখানে থাকতো, আমি লিখে দিতাম, বোর্ডে লিখে দিতাম, আমার এক্সপ্রেশনটা বুঝতেন, আমার কথাগুলি কাছাকাছি থাকতে পারতেন, হ্যাঁ, এগুলি আমরা আমাদের মনোযোগ থাকতে পারে, হ্যাঁ, আমাদের যাদের মনোযোগ ডিস্টার্ব হয়, সুযোগ আছে, আপনারা আনমিট করে, আপনারা এই করে আনমিট করে থাকেন, অথবা চলে যান, লিভ করে চলে যান, সব সময় থাকতে হবে এমন কোন, কেমন, ওকে। কেউ যদি এরকম যদি হয়, ডিস্টার্বে থাকে, আমি কিন্তু গতবার কিন্তু আমি কারো একজনকে আমি এ করে দিয়েছিলাম এখান থেকে, হ্যাঁ, ফোর্সফুলি লিভ করে দিয়েছিলাম, আমি ফোর্সফুলি লিভ করে দেবো, ঠিক আছে। আপনারা আমার কথা হচ্ছে, আপনাদের যদি মনে করেন ক্লাস যদি এনজয় করতে না পারেন, কোনো কথা নাই, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আপনারা বইয়ে পড়ে নেবেন, ক্লাস এনজয় না করলে, হ্যাঁ, ক্লাস এনজয় না করলে আপনারা বাসায় পড়ে নেবেন, এ করে নেবেন, ছোট বাচ্চা না আপনারা, আমাদের ক্লাস নিতে হয়, বাধ্যবাধকতা আছে, হ্যাঁ। আরেকটা এটা হচ্ছে, এর চেয়ে বড় বাধ্যবাধকতা হচ্ছে নিজের কাছে বাধ্যবাধকতা মনে করি, এবং নিজের কাছে মনে করে যে মান্থ এন্ড অফ দ্য মান্থে আমার বিলটা ওরা পাঠাই দেয়, হ্যাঁ, আমার আমার নিজের কাছে, আমার নৈতিকতার কাছে, আমি নিজের নৈতিকতাই মনে করে যে আমি কোন একটা ক্লাস ইচ্ছাকৃতভাবে, হ্যাঁ, ইচ্ছাকৃত আমি কোন একটা ক্লাস আমি মিস করার পক্ষপাতী না, এবং কারণ এটা আমার নৈতিকতায় আমাকে সাপোর্ট করে না, যে আমি বিল পেইড হব, হ্যাঁ, আই উইল বি পেইড বাট রাদার আই উইল নট টেক দ্য ক্লাস, এই পলিসি আমি নেহায়েত, আমি খুব বিপদে না পড়লে, খুব শারীরিকভাবে অসুস্থ না হলে আমি এরকম করার লোক না। যাই হোক,
কেমন? আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে কি, কারণ কোরবানির আগে মনে হচ্ছে আমার, হ্যাঁ, কোরবানির আগে আমার মনে হচ্ছে আমার আর ক্লাস হচ্ছে না, কোরবানির বন্ধের পরে থাকবে ক্লাসগুলি আমারটা। তাহলে সেজন্য আমি চাচ্ছিলাম কিছু ক্লাস আগাই দিই। তাহলে আমি যেটা বলছিলাম, নো ওয়ান ক্যান বি ডিটেইন, অর্থাৎ কারো কাউকে আপনি কি করতে পারবেন না, বাধ্য আটক করা করতে যাবে পারবে না। না। হ্যাঁ, তাকে রাস্তা থেকে আপনি, সে আসতেছে বাসায়, রাস্তা থেকে আপনি সাদা পোশাকে তাকে বলবেন যে ডিবি, আমি ডিবি, আমার গাড়িতে উঠেন। ওইখানে একটা জিনিস আমরা যেটা দেখেছি, হ্যাঁ, আমরা যখন ছিলাম দেখলাম যে পুলিশ পুলিশ হচ্ছে এমন একটা জিনিস ওইখানে, আমি জানি না আছে কিনা, আমার চোখে কোনো সময় বা এরকম কোনো কথা আমার আসে নাই। র্যাব বা একটাই আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, হ্যাঁ, অন্য কোনো বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এগুলো তো আছেই। অন্য কোনো পুলিশের অন্য কোনো বাহিনী এ জাতীয় শব্দগুলি আমার কানে আসে নাই বা আমার চোখে পড়ে নাই। থাকলেও থাকতে পারে, কিংবা এই করা সেই করা, হ্যাঁ, এরকম। আহ কেন আনস্টেবল হবে কেন আমার ইন্টারনেট? আমার কথা তো শুনতে পাচ্ছেন না? হ্যালো, জি স্যার, পাচ্ছি স্যার। আমার এখানে এই আসলে আমার, তাহলে হ্যাঁ, যেটা বললাম সেটা হচ্ছে যে এই উদাহরণগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই। আপনারা এই উদাহরণগুলো, প্র্যাকটিক্যাল উদাহরণগুলি বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আর কিছু না। জাস্ট আপনারা যাতে মজা পান, আপনারা যাতে ওই দেশের সম্পর্কে একটু ধারণাটা করতে পারেন কেমন আইনগুলি কেমন। হ্যাঁ, তো পুলিশের একটা ডিউটি ছিল, পুলিশের কাজ হচ্ছে হেল্পিং আপনার। আমরা দেখতাম রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আপনাকে কোনো বিনা কারণ আপনাকে সার্চ করছে না, হ্যাঁ, সার্চ করলেও তারা আপনাকে বিনা কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে না। হ্যাঁ, যেমন মনে করেন কাউকে জিজ্ঞেস করলে, মানে তুমি কোথায় যাচ্ছ, তাহলে জিজ্ঞেস করলে যে বলে যে কি, আমি এখন তো কলেজে যাচ্ছি। তো যদি তার যদি সন্দেহ লাগে যে আসলে তুমি কি কলেজের স্টুডেন্ট কিনা, সে বললো যে কি, ডু ইউ হ্যাভ দ্য আইডি কার্ড, তখন আইডি কার্ডটা সে জানে যে আমি একজন বিদেশি, আমার কাছে পাসপোর্ট থাকবে, থাকলেও সেটা বাসায়, সে কিন্তু আমাকে জিজ্ঞেস করছে নাকি আমার কি পাসপোর্ট আছে কিনা, সে জিজ্ঞেস করছে ডু ইউ হ্যাভ দ্য আইডি কার্ড। তাহলে আমি বললাম তো আমার আইডি কার্ড আছে, দেখাইলাম, ওকে তুমি এই ট্রেনে যাও বা এইদিকে যাও। হ্যাঁ, এদের কাজ হচ্ছে এইরকম। আপনার মনে করেন ওইখানে এই বিষয়গুলি, পুলিশ সিং বিষয়গুলো এমন একটা জিনিস, সিংটা ওই দেশের পুলিশ সিংটা হচ্ছে, ওরা হচ্ছে পুরোপুরি একটা হেল্পিং হ্যান্ড। ওরা কোন রকম মানুষকে অত্যাচার করার জন্য, আমি বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, এই দেশের পুলিশিংটা হচ্ছে এমন একটা জিনিস হচ্ছে, আমরা পুলিশ দেখলে ভয় পাই, আমরা পুলিশকে আমরা অত্যাচারী একটা, জাস্ট এরকম মনে করি, অত্যাচার করার জন্য মানে ওরা আছে। হ্যাঁ, আমাদের মনের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে, আমাদের মধ্যে ওই রকম একটা টেন্ডেন্সি গ্রো করেছে যে মানে না, পুলিশ মানে হচ্ছে আসলে ভালো না, কেমন হয়রানির জন্য, যে মানুষকে হয়রানির জন্য এরা আছে, হ্যাঁ, এইরকম মনে করে আমরা, অধিকাংশ মানুষই আমরা এরকম, আমাদের ধারণাটা এরকম, এবং তারাও কিন্তু এইরকমই করে, এরকম। হ্যাঁ, এরকম একটা, যেমন আজকেও বিকাল বেলায় আমাকে আমার এক মক্কেল ফোন করে বললো যে তাকে, তার ওই যে একটা মামলায় একটা ফাইনাল রিপোর্ট, পুলিশ একটা রিপোর্ট দেবে, কেমন, চার্জশিটটা দেবে, সেখানে তাকে আজকে প্রায় 15 দিন ঘুরাইছে, টাকাও নিচ্ছে, হ্যাঁ, রিপোর্ট রেডি করছে। তাকে বললো যে একটা ফটোকপি আমি দেবো, সে আমাকে সন্ধ্যাবেলা ফোন করে বলছে, বলে স্যার আমাকে ফটোকপি দিছে, ফার্স্ট পেজ দিছে, লাস্ট পেজ দিছে, মানে কয় পেজের মধ্যে, 8 পেজের, 8 পেজের মধ্যে আমাকে 2 পেজ দিছে। তো দেখেন মেন্টালিটিটা কেমন, তার মেন্টালিটিটা। আমি জাস্ট এই যে এইসব উদাহরণগুলো আপনাদের সামনে যে এগুলো দিচ্ছি, ওই পুলিশ অফিসার তাহলে তাকে প্রথম পৃষ্ঠাটা দিল, শেষ পৃষ্ঠাটা দিল, কেমন একটা মেন্টালিটি নিয়ে তার। তুমি তাকে, তার কাছ থেকে টাকা নিচ্ছ, তাকে একটা জিনিস, তার জন্য একটা রিপোর্ট তুমি কোর্টে পাঠাচ্ছ, তুমি তাকে একটা ফটোকপি দিবা। তুমি যদি এটা যদি হ্যাঁ সিক্রেট ব্যাপার হয়, তাহলে তুমি কোর্টটা পৃষ্ঠাও দিবে না, কেমন। তোমার যদি মনে হয় যে না, দ্যাট ইজ দ্য সিক্রেট ডকুমেন্ট, আমি তোমাকে দিতে পারি না, তাহলে দেবো না। তাহলে দেখো তাকে সে আমাকে এই কবে 3:30টার দিকে ফোন করে বললো আর কি কথাটা, বললো স্যার আমাকে এইরকম একটা প্রথম পৃষ্ঠা দিচ্ছে, 8 পৃষ্ঠা শেষ পৃষ্ঠাটা দিচ্ছে। আমি বললাম এটা দিয়ে আপনি কি করবেন, আপনাকে তো সেই আবার কোর্টের মধ্যে পয়সা খরচ করে আপনাকে উঠাইতে হবে। কিন্তু সেই দিকে তার টাকাটা পুরোপুরি যা খরচ পাতে, যা নেওয়ার ফটোকপি সহ যা নেওয়ার টাকা সে নিয়ে গেছে। এই যে মানুষকে মনে করেন, মানুষের মনের মধ্যে যে একটা এরকম ধারণা, একটা খারাপ একটা ধারণা, যে মনে করেন তারা যে মনে করেন কি করেছে, মানুষের মধ্যে কি ঢুকাই দিয়েছে,
সেজন্য মানুষ তাদেরকে কি মনে করতে পারে না, বন্ধু মনে করতে পারে না। যত মনে করুন না আমাদের পত্র পত্রিকা ওরা বলে না কেন আমরা পুলিশিং এখন আমরা কমিউনিটি পুলিশ বন্ধু হয়ে যাচ্ছি, আসলে তারা ততটুকু যেতে পারতেছে না। তাইলে আমি যেটা বললাম, নো ওয়ান ক্যান বি ডিটেইনড এবং পুলিশিং, এবং শুধু ডিটেইন না, নো ওয়ান ক্যান বি ট্রায়াল উইদাউট এনি অফেন্স। একজন মানুষের বিচার আপনি করতে পারবেন না সেজন্য সে যদি না হয় কোনো অপরাধী। আইন ভঙ্গ ছাড়া তাকে আটক করতে পারবেন না, তাকে আটক যদি করতে পারবেন না, এবং তাকে আটক করতে গেলে পুলিশের, আচ্ছা সেখানে একটা কথা বলি, পুলিশের ক্ষেত্রে আমরা যেটা পড়েছি সেখানে আমাদের যেটা ক্লাস নেওয়া হতো পুলিশিং এর ব্যাপারে, তাদের একটা দায়িত্ব হচ্ছে যে এরকম, তারা যখন আপনাকে অ্যারেস্ট করতে আসবে, দে মাস্ট কাম উইথ ড্রেস, উইথ আইডি কার্ড। কার আইডি কার্ড? তাদের আইডি কার্ড। ড্রেসও থাকবে, আইডি কার্ডও থাকবে। কেমন আমরা ওদের ক্রিমিনাল লগুলি পড়তে গিয়ে আমাদেরকে যেগুলো পড়ানো হয়েছিল, এবং বলতে হবে আই এম পুলিশ, আই হ্যাভ দিস আইডি, এটা আমার আইডি, আই কাম ফ্রম স্ট্র্যাটফোর্ড পুলিশ স্টেশন, আমি স্ট্র্যাটফোর্ড পুলিশ স্টেশন থেকে এসেছি, আমার এই আইডি, এবং আই হ্যাভ ইনফরমেশন দ্যাট তুমি সো এন্ড সো অফেন্সেস ইউ হ্যাভ কমিটেড, তুমি এই করেছো, এবং তোমাকে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। তুমি কি এখন আমার সাথে এতে যেতে রাজি আছো কিনা? এই সেন্টেন্স গুলি ব্যবহার করতে হবে তাকে, এই সেন্টেন্স গুলি বলতে হবে কাকে? আসামিকে। আনলেস there is a apprehension for escaping, যদি কোন রকম এসকেপ করার জন্য, পালিয়ে যাওয়ার কোনো ভয় না থাকে, কার? আসামি পালিয়ে যাবে এরকম কোনো ভয় না থাকলে তাকে পুলিশ ক্যান নট হ্যান্ডকাফিং হিম, তাকে হ্যান্ডকাফ করা যাবে না। কথা বুঝছেন? যদি পুলিশ যদি না করে, কি না করে, পুলিশ যদি তাকে হ্যান্ডকাফ করতে করাইতে পারবে না পুলিশ স্টেশন নেওয়ার জন্য, শুধু পারবে একটা ক্ষেত্রে, যদি সেখানে যদি there is a possibility, there is a apprehension, খুবই যদি অ্যাপ্রিহেনশন থাকে যে এই লোক তো পালাইয়ে যাবে, তাকে আমি সেই জন্য তাকে আমি হ্যান্ডকাফ করে দেওয়ার। ওই আমাদের দেশের মধ্যে কোমরের মধ্যে আমরা কোর্টে যাওয়ার সময় দেখি কোমরের মধ্যে 10-12 জনকে একটা রশি বাঁধা কোমরের মধ্যে যেন গরুর পাল নিয়ে যাচ্ছে, ছাগলের পাল নিয়ে যাচ্ছে, দেখলে মনে হয় কি এক অবস্থা। কোমরে রশি বাঁধা হয় কেন? কোমরে রশি বাঁধা হয় কেন? কেন বাধা হয় এটা তো স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা খাঁচার ভিতরে মানে এমন ভাবে গাদাগাদি করে পুরায় মানে একবারে হজবরল অবস্থা। তো কোন একদিন যদি আইনটা ভালো হয়, দেশটা যদি ভালো হয়, সে আশায় আপনাদেরকে এগুলি বলার উদ্দেশ্য একটাই, আপনারা যখন এক একটা পজিশনে যাবেন এগুলি মনে রাখবেন, দেশের আইনের আইন পরিবর্তন হয়েছে, ওই যে অ্যাডমিনিস্ট্রেশনের যে সিস্টেম গুলি পরিবর্তন আনতে পারলে এই দেশটার অনেক অনেক আগায় যাবে। যাক, এবার চলে আসেন, আমি আর দুইটা জিনিস আচ্ছা, গ্যাপ বিটুইন দ্য থিওরি এন্ড প্র্যাকটিস আরেকটা আছে কি? আচ্ছা লাগবে না এটা। তারপর চলে যান আপনি মিক্সড কনস্টিটিউশন, লেখেন কি মিক্সড কনস্টিটিউশন। আমরা রুল অফ ল পড়াইলাম, তাহলে রুল অফ ল বলতে কি? রুল বাই দ্য ল, সোজা কথা ওইটা লিখবেন। আর গুলি যেগুলো মিক্সড কনস্টিটিউশন, ইউকে কনস্টিটিউশনটা কি? ইট ইজ এ মিক্সচার অফ দ্য কিসের? মোনার্কিজম, অ্যারিস্টোক্রেসি এন্ড ডেমোক্রেসি। কিসের মিক্সচার এটা? ইউকে কনস্টিটিউশন কিসের মিক্সচার? মোনার্কিজম রাজতন্ত্র, গণতন্ত্র, এবং অ্যারিস্টোক্রেসি মানে কি বাংলা কি হবে? স্বৈরতন্ত্র স্যার। নো অ্যারিস্টোক্রেসি গণতান্ত্রিক স্যার। অ্যারিস্টোক্রেট মানুষটা আমরা কি বলি বাংলাটা? গণতান্ত্রিক স্যার। না মানুষ অ্যারিস্টোক্রেট মানুষ উপরের লেভেলের। আমি বাংলাগুলি মনে রাখতে সরি যে আমি আসলে অ্যাপ্রোপ্রিয়েট, এগুলি তো আসলে তো ওদের অ্যাপ্রোপ্রিয়েট বাংলা হইলে, তাহলে ওদের এটা হচ্ছে কি? ইট ইজ আ মিক্সচার অফ দ্য মোনার্কিজম রাজতন্ত্র
monarchy এর কি mixture of monarchy, mixture of aristocracy, mixture of democracy. এই প্রিন্সিপাল গুলি, এই তিনটা প্রিন্সিপালের সমাহারাই হচ্ছে ইউকে কনস্টিটিউশন। অর্থাৎ দেশটা আরো সোজা করে দেশটা এই তিনটার মিক্সচারে দেশটা চলে। লিখতে পারতেছেন? লেখেন কথাগুলি। তাইলে ইউকে কনস্টিটিউশন আমরা বলতে পারি ইট ইজ এ মিক্সড কনস্টিটিউশন। কিসের মিক্সচার? ইট ইজ এ মিক্সড কনস্টিটিউশন, mixed of the principle, guided by the aristocracy. It is the principle of the adding principle of democracy, and it is the there is a mix কি আছে some mixtures of the monarchism. কেন এটা আমার লেতে আছে তো, শীটে আছে তো বাবা, এটা তো আমার শীটে আছে। হ্যাঁ, নোট শীটে আছে। নোটে আছে কেমন? নোটটা প্রথম লাইনে আছে দেখেন, মিক্স কনস্টিটিউশন। আমি যে নোটটা দিয়েছি সেটার 3 নম্বর পেজের মিক্স কনস্টিটিউশনে আছে মিক্সচার অফ monarchism, monarchical লিখছে আর কি, aristocracy and democratic principle। এই যে তিনটার মিক্সচারটা, হ্যাঁ তিনটার মিক্সচারটা যেমন কি মোনার্কি কি আছে আমরা জানি, কিংশিপ আছে তাই না? কিংশিপ মানে কি কুইন তাই না? আমরা জানি ওদের প্রধানটাকে, ওদের অফিসিয়ালি প্রধানটাকে দ্য কুইন এখন, তাই না? এই যে ওই রানীটাই প্রধান, ওই রানীর যে কোনো বিষয় তার নামেই করতে হয়, যে কোনো কিছু সাইনে করতে হয় তার নামে, আইনও শুরু করতে হয় তার নাম দিয়ে। তাহলে এটা এখনো পর্যন্ত মোনার্কিজমের সেই লেবাসটা, সেই গন্ধটা এখনো তাদের মধ্যে আছে। মোনার্কিজম থাকলেও তারা কিন্তু অনেক কাজ, হ্যাঁ এখনো পর্যন্ত কি গণতান্ত্রিক ভাবে তারা কি করতে চায়। যেমন মনে করেন হাউস অফ কমন্স, তাদের যে ইলেকশনটা, হাউস অফ কমন্স মানে পার্লামেন্ট, ওদের পার্লামেন্টের লেখা রাখেন দুইটা পার্ট, একটা হচ্ছে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস আছে, শব্দগুলো এখানে আছে, আপনারা যারা পাবেন না একটু দেখে নেন, হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, ঠিক আছে? এই যে হাউস অফ কমন্স দ্যাট ইজ দ্য পার্লামেন্ট, এই দুইটা মিলে কি এই পার্লামেন্টের, তাইলে কি একটা হচ্ছে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, এন্ড একটা হচ্ছে কি হাউস অফ লর্ডস। এই যে এই দুটো কি হাউস অফ কমন্স ব্রিটিশ পার্লামেন্ট, এই দুটো মিলিয়ে, এই দুটো মিলে ইজ ইকুয়াল টু পার্লামেন্ট। কেমন? হাউস অফ কমন্স এন্ড হাউস অফ লর্ডস। হ্যাঁ, হাউস অফ কমন্সটা কি? হাউস অফ কমন্স হচ্ছে কি এটার যারা মেম্বারটা দে আর দ্য ইলেক্টেড মেম্বার, পুরোপুরি আমাদের দেশের মতো কনস্টিটিউয়েন্সি ভাগ করা আছে 525 জন মনে হয় সম্ভবত। আমরা হাউস অফ কমন্স পড়তে গেলে তখন আমরা তাদের মেম্বার অফ পার্লামেন্ট কয়জন, 525 জন সম্ভবত। কেমন? আমি তারপরে ওটা আমি দেখে বলতে হবে, আমার যখন হাউস অফ কমন্স পড়াবো তখন এটা বলে দেবো দেখে। হ্যাঁ, এই যে 525 জন বা কত জনের মধ্যে এই মেম্বার গুলো দে আর দ্য ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য কার, ইলেক্টেড বাই দ্য ওই যে পাবলিক, জনগণের সরাসরি প্রতিনিধি, সরাসরি ভোটে এক একটা কনস্টিটিউয়েন্সি নির্বাচনী এলাকা থেকে এক একজনকে এই করা হয়। কেমন? তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? এটা দ্বারা কি বোঝা যায়? গণতন্ত্র। তাহলে যারা তারাই তো জনগণের, তারাই তো হাউস অফ কমন্সে যারা পার্লামেন্টে তারাই তো জনগণের কথা বলে, জনগণের জন্য আইন করবে, তাই না? এবং ওইখান থেকেই তো মিনিস্টার হবে, তাই না? আমি ওই দিন পড়াইছি সংখ্যাগরিষ্ঠ যারা যাবে, ওই সংখ্যাগরিষ্ঠ হেডটা হবে প্রাইম মিনিস্টার আর অন্যরা মিনিস্টার হবে, তাই না? ওইখান থেকে তো মিনিস্টার। তাইলে আমরা বলতে পারি যে গণতন্ত্রের পুরোপুরি কি আছে, ফ্লেভারটা ওদের আছে। হাউস অফ লর্ডসটা কি? হাউস অফ লর্ডস দে আর দ্য ওরা কমন্স ইজ ইলেক্টেড, হাউস অফ লর্ডস দে আর দ্য সিলেক্টেড। তারা মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তারা কি দে আর দ্য সিলেক্টেড হাউস অফ লর্ডস। এবং তাদের একটা ডিউটি হচ্ছে জুডিশিয়াল, একটা ডিউটি আছে তাদের। এই যে হাউস অফ লর্ডস এর তারা দে আর দ্য সিলেক্টেড বাই কার দ্বারা? সিলেক্টেড কোথা থেকে তারা সিলেক্ট করে? সিলেক্টেড বাই দ্য হাউস অফ, ওই যে কারা, ওই হাউস অফ কমন্স যারা আছে, হাউস অফ কমন্সরা হাউস অফ লর্ডস দেরকে সিলেক্ট করবে। বুঝতে পারতেছি? ওরা কারা?
ওরা কারা? ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে দেশের কারা সিলেক্টেড হবে, দেশের ওই দেশের নাগরিক প্রতিষ্ঠিত নাগরিক কোন কোন ক্ষেত্রে নির্দিষ্ট নির্দিষ্ট সেক্টরে, যেমন মনে করেন ডাক্তার, স্পেশালিস্ট, ইঞ্জিনিয়ার, বড় স্পেশালিস্টরা, এইরকম দেখে দেখে লয়ার, হ্যাঁ এরকম। তারপর মনে করেন ধরেন ট্রেন নিয়ে রিসার্চ করছে, কেমন ট্রেন নিয়ে রিসার্চ করছে, ওর ওই সেক্টরে বিদ্যুৎ নিয়ে রিসার্চ করছে, কেমন খনিজ পদার্থ নিয়ে রিসার্চ করছে। এইরকম উচ্চ লেভেলের মানুষদেরকে নিয়ে একটা কি হয়, হাউস অফ লর্ডস কি করা হয়। এবং মজার ব্যাপার যে হাউস অফ কমন্স 5 বছর পর পর চেঞ্জ হয়, হাউস অফ লর্ডস তেমন চেঞ্জ হয় না। ওই কখন চেঞ্জ হয়, যখন তারা মারা যায়, এরপরে ওই গ্যাপটা আরেকজন ফিল আপ করা হয়। হাউস অফ লর্ডসটা খুব একটা মানে কি সরকার পরিবর্তন হয়েছে ওদেরকে পরিবর্তন করে দেওয়া হবে ওইরকম না, ঠিক আছে? তাইলে সচিব, নট সচিব, সচিব না তারা, তারাই না তো, তারা চাকরিজীবী না তো, সিলেক্টেড পিপল বলতেছে। সচিবরা কি, তারা তো চাকর। আচ্ছা কেউ একজন লিখছে 635 জন, হইতে পারে, আমাকে দেখতে হবে, আমি অনেক আগে দেখেছিলাম 525 দেখতে হবে। হাউস অফ কমন্স যদি 635 হবে, ঠিক আছে? তাইলে হাউস অফ লর্ডস হচ্ছে দে আর দ্য সিলেক্টেড পিপল ফ্রম দ্য কোথা থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন অফ দ্য সোসাইটি। এবং তারা রিসার্চার, তারাই না, তারা ওইরকম জনগণ না আপনার ওই দল পছন্দ করে সেই দল পছন্দ করে সেজন্য তাকে হাউস অফ কমন্সে নেওয়া হলো, লর্ডসে নেওয়া হলো, সেরকম না। এগুলো হচ্ছে নিউট্রাল পিপল, হ্যাঁ। এবং এই নিউট্রাল পিপল গুলি হাউস অফ কমন্সের জায়গা, লর্ডসের জায়গা দেওয়া হয়। এগুলো আমরা হাউস অফ লর্ডস পড়তে গেলে আমরা পড়বো। তা আমরা স্যার হাউস অফ লর্ডস এর যারা আছে তারা তো নির্বাচিত সদস্য সবাই, ওইখান থেকে এদেরকে বাছাই করছে। লর্ডস এর যারা মানে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন খাতে অবদান রাখতে পারবে, তারা তো নির্বাচিত প্রতিনিধি থেকে এখানে। নো নো, নির্বাচিত না, অনির্বাচিত, সিলেক্টেড, নমিনেটেড, দে আর দ্য নমিনেটেড। তাইলে আমরা এগুলা সংরক্ষিত আসনের মতন নাকি এমন কিছু? হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে না 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 না, বাংলাদেশে যেমন 50 জন নারী মানে না, ওইটা না। বাংলাদেশের যারা, এটা হচ্ছে যে পার্লামেন্টের দুইটা চেম্বার, একটা শুনেন, যার কাছে বাংলাদেশের নারীর মতো সংবিধান কর্তৃক ঘোষিত নাকি স্যার? হ্যাঁ, সংবিধান কর্তৃক ঘোষিত। আমাদের পার্লামেন্ট, ওদের পার্লামেন্টের দুইটা চেম্বার, একটা হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, দুইটাই পার্লামেন্ট। পার্লামেন্ট বলতে দুইটাকে বুঝাবে, চেম্বার দুইটা, একটা পার্লামেন্টের দুইটা চেম্বার, কেমন? জি স্যার, দুইটা চেম্বার মিলে একটা পার্লামেন্ট। এ হাউস অফ কমন্স নির্বাচিত, এরা হচ্ছে সিলেক্টেড, নমিনেটেড, বিশেষজ্ঞরা, কেমন? তো এই জন্যই বলা হয় এরা যেতে যে স্পেশালিস্ট গুলিকে, সেজন্য এটা কিসের ফ্লেভার, এটা হচ্ছে অ্যারিস্টোক্রেসির ফ্লেভার। তাহলে আমরা দেখছি এটা এখানে কিসের ফ্লেভার আছে, এখানে মোনার্কিজমের ফ্লেভার আছে, কুইন কিং আছে, হাউস অফ, এখানে ডেমোক্রেসির ফ্লেভার, হাউস অফ কমন্স আছে, এখানে হাউস অফ লর্ডস আছে। ইট ইজ অ্যারিস্টোক্রেসি। সেজন্য আমরা বলতে পারি যে ইউকে কনস্টিটিউশন এত সুন্দর একটা মিক্সচার, হ্যাঁ, পৃথিবীর অন্য কনস্টিটিউশনে এত সুন্দর মিক্সচার পাওয়া যায় না। স্যার এটা বাংলাদেশে বাস্তবায়ন করা উচিত স্যার। এই লর্ডস এগুলি দেশে সম্ভব, এটা করলে তো স্যার আমাদের দেশ আগায় যাবে স্যার। এদেশে এগুলি সম্ভব না। এদেশে মানুষের মন মানসিকতা এরকম ডেভেলপ করে নাই। এরকম ডেভেলপ করলে হয়তো বা আমরা দেখবো কিনা এগুলি, হ্যাঁ, এগুলি আশা করা যায় স্যার। এত ডেভেলপ করে না। আমাদের দেশের মানুষের মধ্যে এখনো যে কোনো বিষয়ে রাজনীতি, যে কোনো বিষয়ে মনে করেন ধরেন ভালো মানুষ দেশে নাই যে তাই না, হ্যাঁ, ভালো মানুষ আছে, কেমন রাজনীতি না করার মানুষ আছে, ভালো মানুষ আছে। কিন্তু এখন হয়ে গেছে যে এদিন কি একজন ডক্টর সলিমুল্লাহ মানে একটা কথা লিখলো, ফেসবুকে দেখলাম, লিখলো যে এক সময় ভালো মানুষরা রাজার ছেলেরা রাজনীতি করে ফকির হয়েছে, এখন ফকিরের ছেলেরা রাজনীতি করে রাজা হয়। গুরুত্ব বহন করে। এক সময় রাজার ছেলেরা রাজনীতি করে ফকির হয়েছে, এখন ফকিরের ছেলেরা রাজনীতি করে রাজা হয়েছে। এটা আমার কথা না, এটা একটা বড় একটা
হ্যাঁ ডক্টর সলিম। তো এই যে আচ্ছা, তারপর হচ্ছে রুল অফ কনভেনশন। আমি চাচ্ছিলাম আজকে একটু আসলে আপনাদেরকে টপিকটা শেষ করে দিতে। হ্যাঁ, রুল অফ কনভেনশন। কনভেনশন হচ্ছে কি, দ্যাট ইজ নট দ্য ল, দ্যাট ইজ, হ্যাঁ, এটা রুল অফ কনভেনশন কি, রুল অফ কনভেনশন ইট ইজ কনভেনশন মিন্স কি, ইট ইজ আরেকটা হচ্ছে কি ব্রিটিশ কনস্টিটিউশন আরেকটা ক্যারেক্টার, আরেকটা ফিচার্স হচ্ছে যে দে আর ডিপেন্ডস অন দেয়ার কনভেনশন। কনভেনশনটা কি, কনভেনশন দ্যাট ইজ নট দ্য ল, দ্যাট ইজ দ্য কালচার। কনভেনশনটা কি, দ্যাট ইজ দ্য কালচার। কেমন, এটা কি, এটা একটা কালচার, এটা ল না, এটা আইন না। অতক্ষণ করেছিলাম কি আইন। ও তাইলে ব্রিটিশ কনস্টিটিউশনের একটা উদাহরণ হচ্ছে, আরেকটা হচ্ছে কি, কেমন, ব্রিটিশ কনস্টিটিউশনের একটাই হচ্ছে তারা সেখানে কি তাদের কনভেনশন, কেমন, দে ডিপেন্ডস অন দেয়ার কনভেনশন। যেমন কেমন কনভেনশনটা কেমন, আইনে আছে একরকম, প্রচলন আছে একরকম, রীতিনীতি। কনভেনশন মানে কি, রীতিনীতি। কেমন, তাদের আইনে আছে একরকম, তাদের কিছু রীতিনীতি আছে একরকম। কনভেনশন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ল। লেখেন কথাগুলি, কনভেনশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ল। আইনের চেয়েও কনভেনশন গুলি কি মোর পাওয়ারফুল। কেমন, লিখতে পারছেন তো না? হ্যাঁ, সেগুলি কেমন, যেমন কনভেনশনটা কি, রীতিনীতি। এই যেমন ও দেশে কুইনের মধ্যে, কুইনের কিংবা কিং এর একটা আছে, আমি ওই দিনে পড়াইছিলাম। আইনটা রেডি করবে কে, আইনটা রেডি করে পার্লামেন্ট, অর্থাৎ হাউস অফ কমন্সে যাবে, হাউস অফ লর্ডসে যাবে। কেমন, সেখান থেকে এটা পাস হয়ে আসবে, বিভিন্ন সিস্টেম আছে। পাস হওয়ার পরে ফর দ্য অ্যাসেন্ট, কিসের জন্য, সম্মতির জন্য কার কাছে পাঠাবে, রাজা বা রানীর কাছে, রাজা বা রানীর কাছে। রানীর কাছে এখন রানীর কাছে, কিং এর কাছে, কিং বা কুইন যাই আছে আর কি, মোনার্কের কাছে পাঠাবে, মোনার্কের কাছে পাঠাবে। হ্যাঁ, the monarch legally monarch has choice to accept the law or to reject the law. বুঝতে পারতেছেন আইনে কি বলা আছে, আইনে বলা আছে মোনার্ক কি করবে, সেটা আইন হিসাবে তিনি বলতে পারেন যে ঠিক আছে, হ্যাঁ, তিনি বলতে পারেন আইন হিসাবে সেটা গ্রহণ করতে পারেন, আবার তিনি সেটা রিজেক্ট করতে পারেন। তার কি আছে, একচ্ছত্র পাওয়ার আছে। কার কার পাওয়ার, রানীর, রাজা বা রানী, কুইনের। দ্য কনভেনশন ইজ দ্যাট, বুঝে নিয়েন, হ্যাঁ, লেখার চেয়ে বুঝে নিন। কনভেনশন ইজ দ্যাট, যখনই কোনো একটা আইন হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস হইয়া ওনার কাছে যায়, she will not reject the law. কনভেনশন হচ্ছে she always accept the law, always assent, সব সময় তিনি কি দিবেন, সম্মতি দেবেন। এটা হচ্ছে কনভেনশন। বুঝতে পারছি? ইয়েস স্যার। এটা হচ্ছে Yes, sir. আইনে কি লেখা আছে, আইনে লেখা আছে তার চয়েস, আইনে বলা আছে তার চয়েস। তিনি চাইলে সেটা অ্যাকসেপ্ট করবেন, চাইলে সেটা রিজেক্ট করবেন, সুপ্রিম পাওয়ার তার। তিনি যদি রিজেক্ট করে দেন, আইনে বলেছে সবকিছু বাতিল। কোথায় হাউস অফ লর্ডস, কোথায় হাউস অফ কমন্স, কারো কোনো নেই, তখন কারো কোনো কি থাকবে না, কোনো ভ্যালু থাকবে না, উনি বাতিল করে দিলেন। বাট দ্য কনভেনশন ইজ দ্যাট she will not reject the law. এরকম, কেমন, এরকম আরো অনেক অনেক উদাহরণগুলি আছে। এটা হচ্ছে সবচেয়ে মানে কি একটা প্রচলিত, বা সে ক্যান ডু সো, হ্যাঁ। আবার অনেক সময় দেখা যায়, আরেকটা উদাহরণ যদি আমি বলি, এরকম ক্যাবিনেটে কোন একটা, ক্যাবিনেট তো বুঝতেছেন, হ্যাঁ, ওদিন পড়াইছিলাম ক্যাবিনেটে কোন একটা যদি মনে করেন একটা মতামত, এই কাজটা করলে ভালো হবে, এইরকম একটা কাজ করলে আমরা ওই যে এই থেকে বেরিয়ে আসতে ভালো হবে। কোথা থেকে, ওই যে বলেছিলাম যে এটা কি, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসা ভালো হবে। ক্যাবিনেট একটা মতামত দিল, উনি কি করবেন না, সেটাকে উনি বিপরীত কোনো মতামত উনি দেবেন না। উনি আইনে আছে কি, উনি ওনার কাছে মতামত, ক্যাবিনেটের পর ওনার কাছে মতামতের জন্য পাঠানো হবে। উনি কি বলবে যে কি, উনি হ্যাঁ বলতে পারে, না বলতে পারে, কিন্তু এটা আছে আইনে, হ্যাঁ বলতে পারে, না বলতে পারে। কনভেনশন হচ্ছে কি,
উনি সবসময় কি বলেন, দেখা যায় যে হ্যাঁ বলেন। সবসময় হ্যাঁ বলেন। সেজন্য আমরা বলি কনভেনশন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য ল। যেমন আপনারা দেখেন কনভেনশনটা কেমন পাওয়ারফুল। এই যে মনে করেন এখন ধরেন আপনারা যখন এই যে ফোরাম, এটাকে কি বলে, যে জুম নাকি, হ্যাঁ জুম আইডিতে আমরা যখন থাকি, হ্যাঁ তখন যখন মনে করেন আমি যখন ইন করলাম, টিচার অনেক আগে চলে গেল, হ্যাঁ আমি প্রেয়ার করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে আমি একেবারে আপনাদেরকে এসে আপনারা কি বললেন, আপনারা স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, এটা কোথায় লেখা আছে নাকি? না স্যার, স্যারকে সালাম দিতে হবে, কোথায় লেখা আছে? না না স্যার। স্যার। নাকি আপনাদের যে ল কলেজে যে ভর্তি করে সেখানে লিখে দিচ্ছে যে হ্যাঁ স্যার বড়জনকে সম্মান করতে হবে বা স্যারকে সম্মান করতে হবে, এটা ধর্মের উপর লেখাটা। আমাদের ছয়টা স্যার দ্যাট ইজ আ কনভেনশন। কনভেনশন। দ্যাট ইজ আ কনভেনশন। এই যে আমরা মনে করেন টিচাররা মনে করেন ধরেন ক্লাসে ঢুকলাম, আপনারা সবাই দাঁড়ায় যান, তাই না? অনেকে হ্যাঁ কেউ তো এমন কেউ নাই যে বসে থাকে। আমি অনেকে, যেমন আপনাদের এখানে অনেকে অনেক জায়গায় চাকরি করেন, কেউ ব্যাংকে চাকরি করেন, কেউ পুলিশে চাকরি করেন, কেউ কিংবা অন্য জায়গায় আছেন। আমাদের অনেক স্টুডেন্ট আমরা দেখেছি এরকম পুলিশ আছে, হ্যাঁ, বা অন্যান্য ব্যাংক আছে, বা অন্যান্য বিভিন্ন ফোর্স গুলি, আর্ম ফোর্স গুলিতে আছে। হ্যাঁ, তো কেউ বলে না আমি তো স্যারের চেয়ে বড়, হ্যাঁ আমি তো এখন, যেমন আমাদের একটা ছিল গত অনেক ভাইবা নেওয়ার সময় দেখা গিয়েছিল কি আমাদের ওই যে ফেনীর সে অ্যাসিলেন্ট, সে আমার কাছে ভাইবা দিতে আসলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে সে তো মনে করেন হয়তো আমি ক্লাস করেছে, আমি চিনি নাই হয়তো ওই সময়, কিংবা ক্লাস করেছে কিনা জানি না। সে তো কিন্তু কোনো সময় মনে করেন কি সে এই ক্লাসে ঢুকলে সে কি বসে থাকবে নাকি দাঁড়ায় যাবে? দাঁড়াই যাবে। কেন দাঁড়ায় যাবে? কেন দাঁড়ায় যাবে? সম্মানার্থে স্যার। কনভেনশন স্যার আমাদের। কনভেনশন, বুঝতে পারছি? তাহলে Yes, sir. আমরা কিন্তু এই কনভেনশনটা কেউ কাউকে বলি নাই। আমরা কোনো টিচার কোনোদিন কাউকে কি বলি না যে কি রে ও দাঁড়ায় যায় নাই, কিংবা ও আমাকে সালাম দেয় নাই, হ্যাঁ, বা এই যে মনে করেন কি এই যে কনভেনশনটা গ্রো করছে, দ্যাট ইজ মোর পাওয়ারফুল দেন। এটা আইন করে কোনোদিন করা যাইতো না। এই জিনিসটা আইন করে টিচার আসবে, হ্যাঁ আইন করে দিয়ে এটা মনে করেন কি একটা যদি ভিন্নতর একটা আইন করা হয়, এটা করা যাবে না। কিছু এরকম আমাদের দেশে কনভেনশন আমরাও গ্রো করেছি। হ্যাঁ, আমাদের দেশে যে মনে করেন ধরেন আপনাদের মুসলিমরা পড়াবে, যখন আপনাদেরকে স্যার পড়াবে এটা কি জানি ফরাইজ আইন যখন পড়াবে, হ্যাঁ যখন ভাগ বাটোয়ারা উত্তরাধিকার আইনটা যখন স্যার পড়াবেন, হ্যাঁ যদি স্যার যদি ভালো করে সময় পান, কেমন আমি যখন প্রিমিয়ারে পড়াইতাম এই যে মুসলিম লটা, কেমন এই যে যখন আমরা ফরাইজ, আমাদেরকে ছেলেরা মেয়েরা সবাই জিজ্ঞেস করতো স্যার বড় ভাই কোন দিকে পাই? যে মনে করেন আইনে বলা আছে, আমি মুসলিমদের উদাহরণ দিচ্ছি, এটা আপনাদের মজার লাগবে, সেজন্য আপনাকে বোর হচ্ছেন না তো নাকি? না স্যার, খুব ভালো লাগতেছে স্যার, খুব ভালো লাগতেছে। ভালো লাগছে। এই যে মনে করেন মুসলিমতে বলা আছে, যে মনে করেন মুসলিমতে বলা আছে একজন যদি একটা লোক মারা যায়, তার ধরে নিলাম এক ছেলে এক মেয়ে এক বউ, কেমন? তাহলে বউয়ে 1/8 পাবে, আমাদের লোকাল ভাষায় 2 আনা বলা হয়, কেমন? এক ছেলে এক মেয়ে, আচ্ছা 2 ছেলে ধরে নিলাম, তার 2 ছেলে বা 3 ছেলে ধরে নিলাম, তার 3 ছেলে এক মেয়ে, লেখেন আপনারা তার 3 ছেলে এক মেয়ে এক বউ, লিখতে পারছেন? সে আমার লেকচার সেটা আমি কনভেনশনটা বোঝানোর জন্য আপনাদেরকে কনভেনশন জিনিস। তাহলে 3 ছেলে কয় মেয়ে? এক মেয়ে এক বউ। মুসলিম লতে এক বউয়ে পাবে, ওয়াইফে পাবে 1/8, লেখে রাখেন 1/8, লেখেন নিচে, উপরে 1 নিচে 8, 8 ভাগের 1 অংশ বাংলায় বললে, কেমন? তাহলে আর ছেলে মেয়েরা পাবে 2:1 অনুপাতে, ছেলে পাবে 3 দুগুণে 6 যোগ মেয়ে 1 7, ছেলে পাবে 7/2, মেয়ে পাবে, প্রতি ছেলে পাবে 7/2 অংশ লেখেন, আর মেয়েটা পাবে 7/1 অংশ। তাহলে ধরে নেন মনে করো 100 টাকার জায়গা, একটা জায়গা আছে 100 টাকা, হ্যাঁ, বা 100 ফিট ধরলাম, 100 টাকা না, হ্যাঁ
আর একটু বলতাম। আচ্ছা, আমি আবার বলি কনভেনশনটা বোঝানোর জন্য আমি এই কথা বলি। তার একজন ডিকিস, তিনি মারা গেছেন, তার ওয়ান ওয়াইফ, হ্যাঁ, 3 সন 1 ডটার। কেমন? আমি লিখে দিচ্ছি ওয়াইফ 3 সন্স 1 ডটার। তাহলে এক ওয়াইফ পাবে 1/8, 1/8 পাবে। এটা কে পাবে? ওয়াইফ। কেমন? এটা দেখতে পাচ্ছেন তো না আপনারা? জি স্যার। তাহলে ওয়াইফে পাবে যে 1/8, তারপরে এক সনে পাবে, এক ছেলে পাবে এই 3 ছেলে না 6 7, হ্যাঁ, এই সে ছেলেটা পাবে 7/2 অংশ, একটা ছেলে একটা ছেলে। আর মেয়েটা পাবে 7/1 অংশ। দেখতে পাচ্ছেন আপনারা? আমি 17 লিখে ফেলছি, সরি, ওটা 17 হবে না, এটা কি হবে? আমি 17 যেটা লিখছি এটা হবে 17। আপনারা ঠিক করে নেন, আমি কিন্তু ঠিক করতে পারতেছি না। এটা কি ঠিক করা যায় না মনে হয় এখানে? আচ্ছা, যাই হোক, ঠিক করা যদি না যায় এটা কি হবে? 1/7 এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে 7/2 অংশ 1000 ফিট জায়গায়, 100 ফিট জায়গায়, 100 ফিট জায়গায় 7/2 অংশ কত দূর? কত ফিট? 25 ফিট। 25 ফিট নাকি? প্রথম ওয়াইফেরটা বাদ দেন, প্রথম ওয়াইফেরটা করেন, ওয়াইফেরটা মাইনাস করে দেন, অঙ্কটা শিখে 12.5 ফিট। 100 থেকে 8 ভাগ হলে 12.5। 12.5 মাইনাস করেন 100 থেকে, অঙ্কটা শিখে 87.5। হ্যাঁ, 87.5। 12.5। হ্যাঁ, এইটার 7/2 অংশ পাবে কে? ছেলে। তাইলে 25। কেমন? এক একটা ছেলে কতদূর পাবে? 25 ফিট করে। বুঝতে পারছি? এক একটা ছেলে 25 ফিট, আর ওরা পাবে 12.5 ফিট করে। এখন সন কয়টা? 3টা। সন কয়টা? 3টা। 25 ফিট। আমি ধরুন আমি আমার বড় ভাই, আমার ছোট ভাই, আমার বড় ভাই বলে সামনে নেব। আইনে তো বলেছে, এটা কোথায় বলা আছে এই কথাটা? আইনে বলা আছে প্রতি ভাই 25 ফিট করে পাবে। আমি বলি সামনে নেব, আমার ছোট ভাইও বলে সামনে নেব। মুসলিম লতে কোথায় বলা নাই যে, মুসলিম লতে কোথায় বলা নাই এই 25 ফিট। এটা বলা আছে, এটা ফরাই দেন সূরা নিসার আয়াত নাম্বার 4 to 22 পর্যন্ত মধ্যে। এগুলো যাদের আছে, যাদের ইচ্ছা আছে তারা দেখে নেবেন। হ্যাঁ, স্টার্টিং ফ্রম আয়াত নাম্বার 4 এন্ডিং এট দ্য 22। এই যে এই আইনটা হুবহু আমাদের মুসলিমরাতে অ্যাকসেপ্ট করা হয়েছে। এই যে আইনটা কোথায় বলা হয় না যে 25 ফিট, আমিও স্বীকার করলাম 25 ফিট আমি নেব। আমার ছোট ভাই বলে ঠিক আছে ভাই, আপনার 25 ফিট পাবেন। আইনে বলেছে আমিও 25 ফিট পাবো। আমার বড় ভাই সেও বলে আমিও 25 ফিট পাবো। বোনে বলে 12.5 ফিট ঠিক আছে, আমাকে পিছনে দিলে হবে। মা বলতেছে আমাকে পিছনে দিলে হবে। কিন্তু আমরা তো 3 ভাইয়ের মধ্যে কারে সামনে দেবেন? আপনি সামনে কাকে দেবেন? জায়গাটা 25 ফিট বাই আর স্ত্রীকে দেওয়া আছে উত্তম না? বড় ভাইকে দেবেন। কেমনে দেবেন? কোথায় আইনে? আমি তো মনে করি আমি মেজো ভাই, আমি মানি না। কনভেনশন সামনের জায়গা থেকে 3 জনে ভাগ করে পাবে। যিনি বলেছেন লটারি, এটা হবে না। কেমন? 3 জন সমন্বয় করে নেবে। কেমনে নেবে? 25 ফিট মুখ, সামনের জায়গা থেকে 3 জনে ভাগ করে পাবে। সামনের জায়গায় 25 ফিট মুখকে 3 জনে ভাগ করলে, শুনেন, হ্যালো শুনেন, 25 ফিট যিনি বলেছেন ভাগ করলে মুখ কত ফিট পড়বে? জায়গার মুখ 3কে 25 দিয়ে ভাগ করেন 7 ফিট করে। 7 ফিট জায়গার মুখ দিয়ে আপনি কি করবেন? ঘর বানবেন নাকি গরু পালবেন? স্যার এমনিতে এরকম সিস্টেম আছে মনে হয়, বড় ভাই পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে, এভাবে না মনে হয়? কোথায় আছে সেটা? স্যার আমাদের ছাটগাতে এভাবে হিসেব করে।
হ্যাঁ, এবার আসেন এই যে এই প্রবলেমগুলি কনভেনশন, এগুলি কি দিয়ে কয়? কাস্টমস এন্ড কনভেনশন। কেমন? বড় ভাই কোথায় পাবে? আইনে বলে দেওয়া নাই। মেজো ভাই কোথায়? শুধু আইনে বলে দেওয়া আছে ওয়াইফে 1/8, সানে পাবে 2:1 অনুপাতে সান ডাটারে, সেই হিসাবে 7 ভাগের 2 অংশ আমরা বাইর করে নিলাম, ওটা 7 ভাগের 1 অংশ আমরা বের করে নিলাম। এই যে কাস্টমটা, বড় ভাইও ছাড় দেয় না, ছোট ভাইও ছাড় দেয় না, মেজো ভাইও ছাড় দেয় না। এই যে কাস্টম, এটা কি দ্বারা সমাধান করা যায়? এটা সমাধান করা যায় কনভেনশন দ্বারা, কাস্টম দ্বারা। একটা কাস্টম এরকম, আমাদের চিটাং একটা কাস্টম এরকম আছে, বড় ভাই ডান দিক থেকে শুরু করবে, ডান দিক থেকে বড় ভাই শুরু হবে, একটা কাস্টম আছে এরকম। এগুলো কাস্টম, এগুলি কোনো আইনে নাই, মানলে ভালো। এগুলি আরেকটা আছে, এটা বললাম বড় ভাই ডান দিক থেকে শুরু করবে, এরকম আছে আবার কি বড় ভাই সামনে থেকে শুরু করবে, আবার একটা কাস্টম আছে বড় ভাই শেষ থেকে শুরু হবে, পিছন থেকে আসবে বড় ভাই। এক এক জায়গায় এক এক কাস্টম আছে। এই কাস্টম গুলিকে যারা সম্মান করে, অনেক সময় দেখা যায় আইনের এই সমস্যাগুলি ওই কাস্টম দ্বারা নিরাপন করা সম্ভব হয়। তারপরে চলে আসেন কনভেনশন শেষ, তারপরে চলে আসে একটা টপিক, লাস্ট ওয়ান, ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি। জুডিশিয়ারি কি হবে? ওই দেশের দ্য জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট। ষোড়শ সংশোধনে কিছুক্ষণ আগে অনেকে লিখছিলেন, হ্যাঁ, এইখানে দ্য জাজ একবার যদি অ্যাপয়েন্টেড হয়, কোথায়? ওই দেশে, ইউকে তে, নো ওয়ান ক্যান রিমুভ হিম ফ্রম হিজ পজিশন, হি ইজ ইন্ডিপেন্ডেন্ট। সে যা বিচার করবে অ্যাকর্ডিং টু দ্য ল। তাকে বিচারের জন্য তাকে আপনি বান্দরবনে চিটাং থেকে ট্রান্সফার করে দিতে পারবেন না। কেন? জামিন দিছে তাকে, এই মামলায় কেন অমুককে জামিন দিল, তাকে এখান থেকে ট্রান্সফার করে সিলেট মৌলভীবাজারে পাঠিয়ে দিলাম, যেটা হয়, হ্যাঁ, তাকে এরকম করা যাবে না। ট্রান্সফার না, তাকে তার পজিশন থেকে কোনোভাবেই তাকে কি করা যাবে না, শুধুমাত্র তাকে একভাবে ফর হিজ সিরিয়াস মিসবিহেভ যদি থাকে, তার যদি সিরিয়াস মিসবিহেভ থাকে কোন ব্যাপারে? ফ্রম হিজ অফিস, তার অফিস সংক্রান্তে সে যদি মানে স্বৈরাচার হয়ে যায়, তাও করা যাবে না। শুধু তাকে করা যাবে উইথ দ্য কনসেন্ট অফ দ্য হাউস অফ কমার্স। এটা কোথায়? এটা তাদের জুডিশিয়ারিতে। এবার আসা যাক, অনেক সময় চলে গেছে আজকে, যেহেতু লাস্ট ক্লাস, আমি একটু শেষ করে দিলাম। আপনারা এবার চলে আসেন, আপনাদেরকে একটা আমি শীট দিয়েছিলাম, আমি কিন্তু ওই মনে আছে আমি একটা চার্ট দিয়ে দিয়েছিলাম কি পড়াবো বা কি পড়াবো না, কোনটা একসাথে পড়াবো কোনটা সেপারেট পড়াবো বলেছিলাম, মনে আছে তো নাকি? প্রথম ক্লাস একেবারে প্রথম দিকে আছে? হ্যালো স্যার, ওইটা আবার রিমুভ হয়ে গেছে। আচ্ছা, রিমুভ আমি বলে দিই। আমি আজকে যেটা পড়া দিলাম, দ্য বেসিক আপনারা বাসায় দেখে নিন, বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন পড়াই দিয়েছে। সেই সাথে আমি আরো দুইটা জিনিস পড়াই দিয়েছি আপনাদেরকে, টপিক নাম্বার 3 and 4 ও পড়াই দিয়েছি, নেচার অফ দ্য কনস্টিটিউশন, সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। আমি আজকে মোট টপিক 4টা শেষ করে দিয়েছি টোটাল আজকে শুদ্ধ। ইন্ট্রোডাকশন ক্লাস, বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, নেচার অফ দ্য কনস্টিটিউশন, সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন, 3টা ক্লাস আমি শেষ করে দিয়েছি। মোট আমি 4টা টপিক শেষ করে দিয়েছি। আমি নেক্সট ক্লাসে শুরু করব ডক্ট্রিন অফ রুল অফ ল। আজকে আপনাদের মাথায় ঢুকবে না, সেজন্য আমি ওইগুলি শেষ করে দিয়েছি। কিভাবে সেটা আপনারা নিজেরা পড়ে আসবেন, একটু দেখবেন। আমি ওই দিন নতুন ক্লাসে এই কথাটা আমাকে মনে করে দিবেন, আমি একটু আলোচনা করে দেব, যেগুলি পড়েছি সেখানের মধ্যে এইগুলি আনসারগুলি আছে। এনি কোশ্চেন সো ফার? স্যার লাস্ট এটা কি বলছেন স্যার? নেচারের আজকে আসলে একটু আমি বেশি এখানে একটা কথা আছে যে দেন মোহরের ক্ষেত্রে যখন যখন স্ত্রী মারা যায়, অর্থাৎ দেন মোহর স্বামী কর্তৃক দেওয়া হয় না আর কি, তো ওই সময় তো বিয়ে করার পরে স্বামী যদি মারা যায়, প্রথমে তো স্ত্রীর হক থাকে। দেন মোহর মুসলিম ল, তো আমার না তো স্যার। আমার একটা প্রশ্ন ছিল স্যার, টপিকস গুলো একটু বোঝে আবার বলতেন। 4টা টপিকস কি কি যে আর মুসলিম তো দেন মোহরের সমস্যা আছে, চেম্বারে আসবেন, ফিনিং এ সমাধান করে দেব। স্যার ইউকে কনফারেন্সে যে 4টা টপিকস কভার করছেন, আমি যেটা কভার করেছি শুনেন, হ্যাঁ এটা শুনেন স্যার, এই 4টা টপিক শুনেন। আমি যেটা কভার করেছি, আমি যে টপিকটা আজকে শেষ করলাম
3 দিন পর্যন্ত পড়াইয়ে 3টা ক্লাসে শেষ করেছি এই টপিকটা। সেই টপিকটার নাম হচ্ছে যে দ্য স্লাইড ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, মানে হচ্ছে বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের বেসিক ফিচারটা কেমন। আমি সেই সাথে ওই টপিকটা পড়াতে গিয়ে আমি আরো 2টা টপিক পড়াই ফেলেছি, সেটা হচ্ছে নেচার অফ দ্য কনস্টিটিউশন, সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন। কেমন? স্যার একটা প্রশ্ন জানার ছিল স্যার। বলেন। স্যার এটা বলাটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, হ্যালো, আপনারা এই 2টা টপিক গুলি নিজেরা একটু বইয়ের সাথে মিলাই দেখবেন আমি যেগুলি পড়াইছি এগুলোর মধ্যে আছে কিনা। যদি আপনারা কেউ না বুঝেন আমি আগামী ক্লাসে সেটা আলোচনা করে তারপরে ডক্টর অফ লতে যাব। স্যার এটা আমার বলা হওয়া উচিত হবে কিনা তা তো আমি জানি না স্যার, তবুও বলতেছি স্যার আমাদের পৃথিবীতে স্যার 200 থেকে 250টি স্যার দেশ আছে, তবুও আমরা ইউএসএ ও আর যুক্তরাজ্যের আইন কেন পড়ি স্যার? আমরা স্যার অন্য দেশ নিয়েও তো পড়তে পারতাম স্যার, এর চাইতে তো ভালো দেশ আছে স্যার। হ্যাঁ, এতগুলি দেশ থাকতে আপনারা কেন এটা বললাম। আবার আমাদের যে আইনটা আমাদের দেশের আইনের, হ্যালো, আমাদের দেশের যে আইনটা, হ্যাঁ এটা আমার টপিক, আমি আনসার করতেছি। হ্যাঁ, আমাদের দেশের যে আইনটা আছে, আমাদের আপনারা প্রায় সময় আপনারা মানুষ গালি দেয় ব্রিটিশ ল। আমাদের যে আইনগুলি আছে আমাদের বেস লাইনটা হচ্ছে ব্রিটিশ। আমাদের আইনের বেস লাইনটা কি? ব্রিটিশ ল। ব্রিটিশের যে আইনগুলি এখানে করে গিয়েছে, শাসন করেছে 200 বছর, তারা এই যে আইনগুলি এখানে করে গিয়েছে, আমরা ওই যে কমন ল কান্ট্রি আমরা, তাই না, কমন ল মুক্ত কান্ট্রির মধ্যে আমরা ছিলাম। তাহলে এই যে মনে করেন আমরা কেন ইউকে কনস্টিটিউশন পড়ি যে এই কারণে আমরা যাতে আমাদের দেশের আইনগুলি ভালোভাবে বুঝতে পারি, আমরা সেজন্য আমরা ব্রিটিশ কনস্টিটিউশনে এটা পড়ি। কারণ হচ্ছে আমাদের, আপনি যদি গোড়ায় না যান, সোর্সেস অফ দ্য লতে না যান, আমাদের যে সোর্স গুলি বা আমাদের দেশের আইনগুলি যেগুলি আছে, যেমন ধরেন আপনাদের যে আপনারা পড়াবে, আপনাদেরকে সিপিসি পড়াবে, হ্যাঁ আপনাদেরকে সিআরপিসি পড়াবে, হ্যাঁ 1800 সিআরপিসি 1800 কত জানি এরকম, হ্যাঁ 1800 সামথিং মনে নাই, 1865-64 দিকে হবে। কন্ট্রাক্ট ল পড়াচ্ছে 1898 স্যার। 1898, গুড। হ্যাঁ, কন্ট্রাক্ট ল পড়া 1872। এগুলি বেসড ইন ইউকে ল। স্যার ইউএসএ কেন পড়ি? হ্যাঁ স্যার, একটু বেসলাইন ইউকে তো পড়া যায় স্যার। ইউকে কেন পড়ি? ইউকে তো স্যার গুরুত্বপূর্ণ স্যার, আমাদের সাথে স্যার এটা প্রযোজ্য, কিন্তু আমরা ইউএসএ কেন পড়বো? মডেলকে সবসময় সালাম দিতে হয় নাকি? সালাম দিয়ে চলতে হয় না মডেলকে? জি, পরাশক্তি। হ্যাঁ পরাশক্তি স্যার অনেক দেশ আছে স্যার। দেশ তো সব মডেলের দিক দিয়ে মানে ইউএসএ মানে স্যার একজন আরেকজনের না, আমি কি বললাম, মডেলকে সবসময় কি করতে হয়? সিলেক্ট করে চলতে হয়। তা আপনি বিশ্ব মডেলের এটা একটু পড়বেন না? আপনি বিশ্ব সম্পর্কে, বিশ্ব রাজনীতি সম্পর্কে, ওরা কিভাবে চলতেছে, ওদের ইলেকশন কেমনে হচ্ছে, ওরা কোনভাবে আফগানিস্তানে আক্রমণ করে এলাও কিনা, এগুলো আপনি জানবেন কেমনে যদি না পড়েন? ঠিক আছে, আর বুঝে গেছে এবার? আর এনি কোশ্চেন? থ্যাংক ইউ। স্যার একটা বিষয় জানার ছিল, আপনি যে বলছেন ছেলে মেয়ে আর বউয়ের ভাগটা, ওখানে কি মৃত ব্যক্তি মারা যাওয়ার পর বউয়ের ভাগ আগে হবে নাকি ছেলে মেয়ের ভাগটা আগে হবে? মারা যাওয়ার পর কার ভাগটা আগে হবে? স্যার ওয়াইফের ভাগটা আগে হবে, আগে ওয়াইফকে দিতে হবে। তারপরে হচ্ছে যে কি নাম আপনার? জুবাইদা সুলতানা। হ্যাঁ, যিনি মারা যাচ্ছেন, কেমন, যিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে তার স্টেটের মধ্যে, তার সম্পত্তির মধ্যে সর্বপ্রথম তার 3টা জিনিস বাদ দিতে হবে, আপনাদেরকে পড়াবে। হ্যাঁ, সেটা হচ্ছে, একটা হচ্ছে লোনের মধ্যে কেন এটা বলতে, একটা হচ্ছে তার মৃতর কাফন দাফনের খরচ, আর একটা হচ্ছে তার কোন রকম ওসিয়ত থাকলে। লোন বলতে তার ওয়াইফের যে মহারণাটা আছে সেটাও লোন, ওয়াইফের অধিকারটা আগে, কেমন, ওই লোনের ক্ষেত্রে ওয়াইফের অধিকারটা আগে, সেজন্য আগে ওয়াইফের সম্পদটা আগে দিতে হবে। ওনারটা দেওয়ার পরে মাইনাস করে যেটা থাকবে সেটার 2:1 অনুপাত ওদের ভাগ করবে। এটা শরিয়াতে এরকম বলা আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, এনি কোশ্চেন সো ফার?
স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে কাস্টমস বললেন না যে বড় ভাই ডান দিক থেকে নিবে, এখন স্যার ডান দিকটা কিসের রেসপেক্টে হবে, মানে পশ্চিম দিকে থাকে ডান দিকে হিসাব করবো নাকি? খুবই ক্রিটিক্যাল, খুবই এটা ডিপেন্ডস আপন দা ওই যে প্লটটা আপনি ভাগ করতেছেন সেইখানে গিয়ে সেটা বুঝতে পারবেন। ডানে যাবেন বড় ভাইকে নাকি পিছনে দেবেন বড় ভাইকে নাকি বড় ভাইকে সামনে দেবেন, সেটা ওই প্লটে গিয়ে আপনি বুঝতে পারবেন। সেটার কোনো এটা হচ্ছে যে এটাকে বলা হয় কাস্টমসটা ভেরি ফ্রম দা প্লেস টু প্লেস, এই জন্য বলা হয় এটা প্লেস টু প্লেস ভেরি করে। এটা আপনার যে বললাম কোন দিক দিয়ে পশ্চিম দিকে যদি জায়গা হয় ডান হবে একদিকে, উত্তরমুখী জায়গা হলে ডান হবে আরেকদিকে, কেমন? সেজন্য এই করা হয়। হ্যাঁ, ওকে। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস টাইম। সবাই ঈদের বন্ধটা ভালো কাটুক, সেইবে কাটুক, কেমন? স্যার ঈদের বন্ধ কয়দিন? কয়দিন তো আমিও যাই না স্যার, বিগত দিনে কেমন করতো স্যার? মানে ওই ঈদের ছুটিটা কয়দিন ছিল আনুমানিক স্যার? এটা আগে সপ্তাহখানিক ছিল, এবার কয়দিন দিয়ে জানি না। নোটিশ কখন দিবে? ওরকমই দেবে, সপ্তাহখানিক দেবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। স্যার অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল স্যার। আসসালামু আলাইকুম। আগামী ঈদের শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ। ঈদ মোবারক স্যার।